হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সব্যসাচীর লেখা জীবনের মেয়াদ গল্পের শেষ অংশটুকু পড়ে শোনাব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে গল্পের শেষ অংশটুকু শুনি। আজকের গল্প জীবনের মেয়াদ। প্রায় আধ ঘন্টা পরে একটা পুলিশ ভ্যান এসে প্রিন্সেপ ঘাটের সামনে দাঁড়ালো। সাধারণ পোশাক পরা প্রহরীর দল গোপনে চারিদিকে ছড়িয়ে পড়ে আদেশের অপেক্ষায় রইল। একখানা বোর্ড সংগ্রহ করে ভবেশ, বিনোদবাবু এবং বিজয় যখন জাহাজের কাছে এসে পৌঁছলো, জাহাজের সবাই তখন ঘুমে অচেতন বলেই মনে হলো। অতি সাবধানে তারা তিনজন সিঁড়ি দিয়ে উঠে জাহাজের ডেকে এসে দাঁড়ালো। ভবেশ দেখতে পেল জাহাজের প্রকাণ্ড চিমনি দিয়ে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠছে। ভবেশ সেই দিকে নির্দেশ করে বিনোদবাবুকে বলল, জাহাজে স্টিম তৈরি হচ্ছে। মনে হচ্ছে যেন এরা কাল সকালেই বন্দর ত্যাগ করে সমুদ্রের দিকে রওনা হবে। বিপদের আশঙ্কায় এরা হয়তো কাল বিকেল পর্যন্ত এখানে অপেক্ষা করতে প্রস্তুত নয়। বিনোদবাবু বললেন, কিন্তু পালের গোদাকে যে আমরা এই জাহাজেই পাবো তার ঠিক কি? এমনও তো হতে পারে যে এরা সম্পূর্ণ নির্দোষ, আমরা বৃথা এদের সন্দেহ করে জাহাজে চড়াও করতে এসেছি। ভবেশ বলল, সেরকম কোনো মারাত্মক ভুল হবার সম্ভাবনা থাকলে আমি এত বড় একটা দায়িত্ব নিয়ে জাহাজ চড়াও করতে আসতাম না। প্রথমত, কুইলোর হত্যাকারী মিস্টার ব্যানার্জি আমার বাড়ি থেকে সোজা এই জাহাজেই ফিরে এসেছিল, এবং দ্বিতীয়ত, আমি গোপনে এখানে সন্ধান নিয়ে জানতে পেরেছি যে মিস্টার বোস অদৃশ্য হবার পরদিন খুব ভোরে দুজন নাবিক একটা আহত লোককে নিয়ে এই জাহাজে এসে উঠেছিল। রহমান নামে এক মাঝির নৌকোতে তারা ঘাট থেকে জাহাজে আসে এবং তাকে তার কাজের জন্য আশা অতিরিক্ত পুরস্কার প্রদান করে বলে যে এই ঘটনা সে যেন কারো কাছে প্রকাশ না করে। আহত লোকটির সম্বন্ধে রহমানের কৌতূহল হওয়ায় তারা তাকে বলে যে সেই আহত লোকটি সেই জাহাজেরই নাবিক, ছুটি পেয়ে বন্দরে গিয়ে কারোর সঙ্গে মারামারি করে আহত হয়। তারপর ভয় দেখিয়ে রহমানের কাছ থেকে সেই আহত লোকটির সম্বন্ধে যেটুকু সংবাদ জানতে পারলাম, তাতে সেই আহত লোকটি যে মিস্টার বোস এ বিষয়ে আমার কিছু মাত্র সন্দেহ নেই। এরপরও কি আপনার সন্দেহ হতে পারে যে আমরা ভুল পথে চলেছি? বিনোদবাবু বললেন, না, কিন্তু তারা মিস্টার বোসকে কোথায় গুম করে রেখেছে তার সন্ধান পাবে কি করে? জাহাজের এতগুলো লোককে আমরা তিনজন মিলে কায়দা করতে পারবো কি? ভবেশ বলল, মিস্টার বোসের সন্ধান পেতে খুব অসুবিধে হবে বলে মনে হয় না। তারপর জাহাজে 30 জন নাবিক থাকলেও তারা সকলেই যে এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট তার কোনো কারণ নেই। তাদের ভয় দেখিয়ে কাজ হাসিল করব বলেই আশা রাখি। জাহাজের ডেকে কিছু দূরেই একটা লোক পায়চারি করে বেড়াচ্ছিল। তার হাতে রাইফেল দেখে বোঝা গেল সে জাহাজের প্রহরী। ভবেশ তার সঙ্গী দুজনকে অপেক্ষা করতে বলে বিড়ালের মতো গুঁড়ি মেরে নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। তারপর প্রহরীটা ফিরে দাঁড়ানো মাত্র প্রচণ্ড বেগে তার মুখে মুষ্টাঘাত করল। হঠাৎ সেই প্রচণ্ড আঘাত প্রহরীর পক্ষে সহ্য করা সম্ভব হলো না।
একটা অস্ফুট আর্তনাদ করে সে ঢলে পড়তেই ভবেশ ক্ষিপ্র হস্তে 2 হাতে তার পতনশীল দেহ ধরে ফেলল। তারপর আস্তে আস্তে তাকে ডেকের ওপর শুইয়ে রেখে পকেট থেকে ল্যাকলাইন দড়ি বের করে তার হাত দুটো পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে দৃঢ়ভাবে বেঁধে ফেলল। আর এক পকেট থেকে রুমাল বের করে শুধু নিঃশ্বাসের পথ রেখে তার মুখটাও শক্ত করে বেঁধে ফেলল। তারপর প্রহরীর রাইফেলটা হাতে নিয়ে তার সঙ্গীদের কাছে এসে দাঁড়ালো। বিজয় ব্যগ্রভাবে তার দিকে তাকাতে ভবেশ বলল, বেচারাকে বাধ্য হয়েই আঘাত করতে হলো, নইলে তার চিৎকারে আমাদের সবকিছু মতলব পণ্ড হতো। আঘাত গুরুতর না হলেও 8 ঘন্টার আগে তার জ্ঞান ফিরবে না, এবং এই 8 ঘন্টায় আমাদের কাজ শেষ করবার পক্ষে যথেষ্ট। তারপর ডেকে সিঁড়ি দিয়ে তারা জাহাজের ভেতরে নেমে এলো। সারি সারি দুদিকে কেবিন। ভবেশ চলতে চলতে সবকটা কেবিনই সতর্কভাবে পরীক্ষা করে দেখে নিল। কেবিনগুলো অন্ধকার এবং নিস্তব্ধ। জাহাজের সবাই অঘোর ঘুমে অচেতন। বিজয় চুপি চুপি বললে, আস্তে আস্তে এগো ভবেশ, কারণ কাছে কোথাও অস্পষ্ট কথাবার্তা বলার শব্দ ভেসে আসছে, শুনতে পাচ্ছ? ভবেশ একটু স্তব্ধভাবে থেকে বলল, হ্যাঁ, আমাদের আগেই কোনো কেবিনে কথাবার্তার শব্দ হচ্ছে, আমার পেছনে পেছনে এসো। তারা সেই সরু গলিপথ ধরে আরো একটু এগিয়ে যেতেই ভবেশ দাঁড়িয়ে পড়ল। তার বাঁ দিকের কেবিনে তখনও আলো জ্বলছিল। একটা ছোট ছিদ্র দিয়ে আলোর রেখা বাইরে এসে পড়ছিল। ঘরের ভেতরে কারা যেন কথা কইছে। ভবেশ কেবিনের দরজায় কান পেতে দাঁড়ালো। সে শুনতে পেল কেউ যেন হুঙ্কার দিয়ে বলছে, তুমি আমাদের পথের সন্ধান দিতে বাধ্য হবে মিস্টার বোস। আজ হোক কাল হোক তোমার মুখ দিয়ে সে কথা আমরা যেমন করে হোক জানবই, এবং দরকার হলে তোমায়। তার কথা শেষ হবার আগেই কেউ পাগলের মতো হি হি করে হেসে উঠে বললে, এবং দরকার হলে তোমরা আমায় হত্যা করবে, এই তো? মূর্খ তুমি, তাই আমাকে মৃত্যুর ভয় দেখাতে এসেছো ক্যাপ্টেন? সেই গুপ্ত পথের সন্ধান দিলেও তোমাদের মতো নর পিশাচের হাত থেকে যে আমি উদ্ধার পাবো, এ কথা পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে না। মরতে আমাকে হবেই, কিন্তু স্বর্ণ মন্দিরের সেই গুপ্ত পথের ঠিকানা আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে লুপ্ত হবে। সামনেই রয়েছে বিরাট এক ঐশ্বর্য, অথচ তোমরা কেউ চিরজীবন ধরে খুঁজলেও তার সন্ধান পাবে না। হি হি, কি মজা। আর একজন বলে উঠল, কিন্তু মনে রেখো যে ওই মূর্তিটা আমাদের হস্তগত হয়েছে। আজ হোক অথবা 2 দিন পরে হোক, তার পিঠে খোদাই করা সাংকেতিক ভাষার অর্থ আমরা উদ্ধার করবই। তখন তুমি আমাদের পথ রোধ করবে কি করে শুনি? মিস্টার বোস প্রচন্ডভাবে হেসে উঠলেন এই কথা শুনে। তারপর তার হাসি থামিয়ে বললেন, তাই চেষ্টা করো ক্যাপ্টেন, কিন্তু ওই সাংকেতিক ভাষা উদ্ধার হলে তা থেকে তোমরা স্বর্ণ মন্দিরের সন্ধান পাবে না, পাবে জমালয়ের সন্ধান। সেই সামুদ্রিক রাক্ষসের কথা এত শিগগির ভুলে গেলে বন্ধু? এডেনে পিটার কুইলোকে যেদিন তোমরা হত্যা করেছিলে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম এরপর কি ঘটতে পারে। তাই ওই দেব মূর্তির পিঠে খোদাই করা স্বর্ণ মন্দিরের নির্দেশ তুলে দিয়ে খোদাই করেছি তোমাদের জন্য নরকের পথ, যাতে অতি সহজেই তোমরা সেখানে উপস্থিত হয়ে মনের আনন্দে নরক গুলজার করতে পারো। বিশ্বাসঘাতক কুকুর, অর্থের লোভে সেদিন আমার সঙ্গী হয়েছিলে, আর আজ অর্থের লোভেই আমার বুকে তুমি ছুরি মারতে চাও। যেন খুব রেগে আর একজন বলে উঠল, আচ্ছা
ব্যানার্জি ফিরে আসুক, তারপর আজ রাত্রেই আমরা বন্দর ত্যাগ করে সমুদ্রের দিকে যাত্রা করব। তখন দেখব তোমার এই জেদ কতক্ষণ বজায় থাকে। হাঙরে তোমার জীবন্ত দেহ থেকে হাত পা ছিঁড়ে খাবে, যন্ত্রণায় তুমি চিৎকার করবে পাগলা কুকুরের মতো। তারপর নেমে আসবে তোমার চোখে অন্ধকারময় মৃত্যু। সঙ্গে সঙ্গে কেবিনের দরজাটা খুলে গেল। কঠিন এবং বিস্ময় ভরা কণ্ঠে ভবেশ বলল, তোমার সে আশা এ জীবনে আর সফল হবে না ক্যাপ্টেন হ্যাচিনসন। ব্যানার্জি আর এই জাহাজে ফিরে আসবে না, কারণ বর্তমানে সে খেয়াল চড়ে এমন এক নদী পার হতে ব্যস্ত যেখান থেকে কেউ কোনোদিন আর ফিরে আসতে পারে না। কিন্তু তার জন্য দুঃখ নেই, ফাঁসির দড়ি গলায় ধারণ করে তুমি অক্লেশে তার সঙ্গী হতে পারবে। বিস্মিত ক্যাপ্টেন তার নিজের অবস্থা বুঝতে পেরে ক্রোধ ভরে জিজ্ঞাসা করলো, তোমরা কে? এত রাত্রে এই জাহাজে আসবার কারণ কি? তোমাদের গুন্ডার দল বলে বোধ হচ্ছে যেন। ভবেশ হাসতে হাসতে বলল, আগে ছিলাম বটে, কিন্তু এখন নয়। এখন গুন্ডা ধরতেই এত ব্যস্ত আছি যে গুন্ডামি করবার সময়টুকু পর্যন্ত জোটে না। কিন্তু তোমাকে হিতোপদেশ দিচ্ছি ক্যাপ্টেন হ্যাচিনসন, তোমার জায়গা থেকে তুমি একটুও নড়ো না। আমার হাতের এই যন্ত্র থেকে নিক্ষিপ্ত সীসার গুলি তোমার পদমর্যাদার একটুও খাতির না করে তোমার মস্তকে প্রবেশ করবে এবং তোমার মতো একটা জলজ্যান্ত খুনিকে বধ করতে আমি সর্বদাই প্রস্তুত। বিনোদবাবু এগিয়ে এসে বললেন, হাউন্ডের সাহায্যে নরহত্যার অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করলাম ক্যাপ্টেন ফেয়ারফক্স ওরফে ক্যাপ্টেন হাচিনসন। বিনোদবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনের হাতে তিনি হাতকড়া পরিয়ে দিলেন। এমন ক্ষিপ্তভাবে তিনি এই কাজ করলেন যে ক্যাপ্টেন বাধা দেবার আগেই বন্দী হয়ে গেল। ভবেশ ক্যাপ্টেনের পায়ের দিকে তাকিয়ে বলল, ক্যাপ্টেনের পদচিহ্নের সঙ্গে মিস্টার বোসের বাগানে সংগৃহীত সেই খোঁড়া লোকটির পদচিহ্ন মিলিয়ে দেখলে দুটোর ভেতর হুবহু মিল আছে, দেখতে পাবেন বিনোদবাবু। ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলে তিনি হয়তো উত্তর দেবেন যে যুদ্ধক্ষেত্রে গুলি লেগে তিনি খোঁড়া হয়েছেন, কিন্তু আমার সন্দেহ যে লস্ট অ্যাটলান্টিসের সন্ধানে সমুদ্র গর্ভে অবতরণ করে তিনি হয়তো কোনো কারণে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। অবশ্য মিস্টার বোসের কাছ থেকে এই নির্ভয় অভিনয়ের অনেক গুপ্ত তথ্যই আমরা জানতে পারব। বিনোদবাবু মিস্টার বোসকে মুক্ত করলেন। তিনি বন্দি ক্যাপ্টেনের দিকে তাকিয়ে দুঃখিত স্বরে বললেন, অতিরিক্ত লোভ এবং ঘনিষ্ঠ বন্ধুকে প্রতারণা করে রাতারাতি বিখ্যাত হবার চেষ্টাই তোমার ধ্বংসের মূল কারণ। এই দুটোর দ্বারা তোমার ধর্মজ্ঞান এবং বিবেক বুদ্ধি আচ্ছন্ন না হলে আজ তোমার অদৃষ্টের ফলাফল ঘটত সম্পূর্ণ অন্য রকম। সাময়িক লোভ ও লাভের মোহে যারা নিজেদের বিবেক বুদ্ধি জলাঞ্জলি দিয়ে অন্যায়ের পর অন্যায় করে যায়, তুচ্ছ যশের জন্য যারা সংকীর্ণ পথ অবলম্বন করে, তাদের জন্য জাহান্নামের দরজা খোলা। এইসব লোক দেশের সর্বনাশ করে, জাতির সর্বনাশ করে। ব্যক্তিগত স্বার্থের জন্য তারা দেশকে দেশ ডুবিয়ে দিতে পারে, এর নজিরও ইতিহাসে আছে। একটু মাত্র ধর্মজ্ঞান যাদের আছে তারা এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে না। মিস্টার বোসের কথা শুনে ক্যাপ্টেন হ্যাচিনসন একবার তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে মুখ ফেরালেন। ডক্টর ব্যানার্জির বাড়িতে একটা সুসজ্জিত কক্ষে সকলে জমায়েত হয়েছিল। পানাহারের পর বিনোদবাবু পকেট থেকে একটা প্রকাণ্ড বর্মা চুরুট বের করলেন। তারপর সেটাতে অগ্নি সংযোগ করে পরম তৃপ্তি ভরে কয়েকটা টান দিয়ে বললেন, ভবেশ, এইবার তোমার কথা শুরু করো। এই রহস্যভেদের সমস্ত প্রশংসাটুকু তোমার প্রাপ্য। আমি অন্য কাজে ব্যস্ত থাকার দরুন এ বিষয়ে মাথা ঘামাবার মতো উপযুক্ত সময় পাইনি।
শুধু তোমাকে সাহায্য করেছি মাত্র। কিন্তু তা হলেও তোমার নিজস্ব রহস্য আজ একটু ব্যক্ত করো ভবেশ। ভবেশ শেষে বলল, এতে আমার বলবার বিশেষ কিছুই নেই, তবে কয়েকটা জিনিস আপনাদের কাছে হয়তো তখন অদ্ভুত পাগলামি বলেই মনে হয়েছিল। আমি সেই কটা জিনিসই আজ খুলে বলবো। বিমল আমার কাছে সাহায্য চাইবার পর আমি তার কথায় ঠিক বিশ্বাস করতে না পারলেও ব্যাপারটা জানবার জন্য উৎসুক হলাম। বিমলের কাছ থেকে নোট বইখানা পড়ে আমি বুঝতে পারলাম এর ভেতরে কোনো গুপ্ত আবিষ্কার সম্বন্ধে কয়েকদিনের ভয়াবহ বিবরণ দেওয়া হয়েছে মাত্র, কিন্তু আসল কথা ব্যক্ত করা হয়নি। বিমলের কাছে জানতে পেরেছিলাম ডক্টর ব্যানার্জি এডেনে কুইলোর দোকান থেকে একটা দেবমূর্তি ক্রয় করার পর কুইলো কোনো অজ্ঞাত আততায়ীর দ্বারা নিহত হয়। সুতরাং আমার মনে হলো যে ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করলে হয়তো একটা কিছু কিনারা হতে পারে, কিন্তু আমি ডক্টর ব্যানার্জির সন্ধান পেলাম না। দারোয়ানের কাছে খবর পেলাম আগের দিন রাত্রে কোনো গুন্ডা দ্বারা আক্রান্ত হওয়ায় ডক্টর ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ নিষেধ। তারপর আমি বিনোদবাবুর সঙ্গে দেখা করে জানলাম ডক্টর ব্যানার্জি এই সংবাদ থানায় জানাননি। সামান্য হলেও ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত ঠেকলো। ডক্টর ব্যানার্জি আক্রান্ত হয়েছিলেন, অথচ থানায় এই সংবাদ জানাননি কেন? তবে ওই দেবমূর্তির সঙ্গে কি এর কোনো সম্বন্ধ আছে? তখন থেকেই প্রকৃতপক্ষে আমি এই রহস্য জানবার জন্য উঠে পড়ে লাগলাম। এরপর যা কিছু ঘটেছে তা আপনারা জানেন, কিন্তু আমার ওপর সেদিন রাত্রে আক্রমণ হবে এই সংবাদ যে কি করে জানলাম সেটা হয়তো আপনাদের কাছে আশ্চর্য ঠেকতে পারে, কিন্তু সেটা আমার অনুমান ছাড়া আর কিছুই নয়। খবরের কাগজে সমস্ত সংবাদ প্রকাশ হবার পর সলিল সেন নামে যে ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে আসে সে পিটার কুইলোর হত্যাকারী ছাড়া আর কেউ নয়। কারণ সে চলে যাবার পর মেঝেতে তার পায়ের ছাপের সঙ্গে এডেনের পুলিশ অফিস থেকে সংগৃহীত ছাপ মিলিয়ে দেখলাম দুটোই অভিন্ন লোকের পদচিহ্ন। শত্রুপক্ষের কাছ থেকে এইরকম কোনো চালই আমি আশা করেছিলাম। সলিল সেন জনসন সম্বন্ধে এক কাহিনী রচনা করে আমাকে ভালোভাবে বাজিয়ে জেনে গেল আমি কত দূর অগ্রসর হয়েছি। তারপর ডেট্রয়েট জাহাজ বন্দর ত্যাগ করবার তারিখ পরিবর্তন হতে দেখে আমি স্থির জানলাম যে সেদিন রাত্রেই আমার ওপর আক্রমণ হবে। কারণ আমি জীবিত থাকলে তাদের বিপদ ঘটা কিছুমাত্র বিচিত্র নয়। আমাকে হত্যা করে তারা জাহাজ নিয়ে সমুদ্রের দিকে পাড়ি জমাবে। আমি দুটো নকল মানুষ তৈরি করে রাখলাম। মিস্টার ব্যানার্জির বাড়ি হাউন্ডের আবির্ভাব দেখে আমার ধারণা হলো যে শত্রুপক্ষ সম্বন্ধে সাবধানতা অবলম্বন করার জন্যই একটা হাউন্ড তাদের নৈশ অভিযানের সঙ্গী হয়। শত্রুপক্ষের অস্তিত্বের সংবাদ রাতের অন্ধকারে তারা টের না পেলেও হাউন্ডের ঘ্রাণ শক্তিকে প্রতারিত করতে পারবে না। এর কার্যকারিতা সেদিন রাত্রে আমরা প্রত্যক্ষ করেছি। জনসনের সংবাদ তারা টের না পেলেও হাউন্ড তার অস্তিত্ব জানতে পেরেছিল এবং তার ফলে সে নিষ্ঠুরভাবে নিহত হয়। সেদিন রাত্রে হাউন্ড তাদের সেই নৈশ অভিযানের সঙ্গী না হলে জনসনকে এমনভাবে মরতে হতো না এবং সম্ভবত মিস্টার বোসও বন্দী হতেন না। শত্রুর আবির্ভাব দেখে জনসন ফোনে পুলিশে খবর দিয়ে গোপনে উপস্থিত হয়ে চারিদিকে লক্ষ্য রাখে, কিন্তু সে যদি ঘুণাক্ষরেও জানতো যে শত্রুর দলে রয়েছে একটা মারাত্মক হাউন্ড, তবে সে এই পন্থা কখনো গ্রহণ করে নিজের জীবনকে বিপন্ন করত না। আমার এই দূরদৃষ্টির ফলাফল আপনাদের অজ্ঞাত নেই। হাউন্ডকে প্রতারিত করা সম্ভব না হলেও মিস্টার ব্যানার্জি প্রতারিত হয়েছিলেন এবং ওই হাউন্ড আমাদের গুপ্তস্থান আবিষ্কার করে আক্রমণ করবার আগেই মিস্টার ব্যানার্জি নিজেই জমালয়ে চলে গেলেন।
ভবেশের কথা শুনে সকলে হেসে উঠলেন। বিজয় জিজ্ঞাসা করলো, কিন্তু সলিল সেনকে তুমি ব্যানার্জির চর বলে চিনলে কি করে? ভবেশ বলল, তুমি জানো যে সিহক জাহাজে সেই অভিযানের পান্ডাদের ভেতরে মিস্টার ব্যানার্জি ছিলেন একজন। মিস্টার বোস এবং তিনি ছাড়া এই দলে বাঙালি আর কেউ ছিল না। সুতরাং মিস্টার বোস ছাড়া একজন বাঙালিকে অপরাধীদের দলে আবিষ্কার করে আমি বুঝলাম ইনি আর কেউ নন, মিস্টার ব্যানার্জিরই অন্তরঙ্গ কেউ। কারণ এই নাটকের গোড়া থেকে সমস্ত অভিনেতাদেরই কিছু না কিছু তথ্য বা সাক্ষাৎ আমরা পেয়েছি। একমাত্র ইনিই অদৃশ্য হয়েছিলেন শেষ পর্যন্ত। কিন্তু তা তো আর হতে পারে না। মিস্টার ব্যানার্জি আর তার বন্ধু সলিল সেন দুজনেই সাবার হয়েছেন সেদিন নিজেদের বোমার ঘায়ে। ভবেশের কথা শুনে আবার সকলে হেসে উঠলেন। ভবেশ আবার বলতে লাগলো, তারপর আর একটা জিনিস ভেবে দেখুন, নিজেদের গুপ্ত সংকল্প ব্যক্ত করে নেহাত বিশ্বাসী অন্তরঙ্গ ছাড়া অন্য একজন লোককে এরা দলে গ্রহণ করবে এটা হতে পারে না, আর তা কেউ করেও না। এখানে যে কি ঘটেছিল সে বিষয়ের এখানে পুনরুল্লেখের দরকার নেই। এবার মিস্টার বোস আসল রহস্য ব্যক্ত করে আমাদের কৌতূহল পরিতৃপ্ত করুন। আমার রহস্য ভেদের চাইতেও সে কথা 1000 গুণ বেশি মিষ্টি লাগবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। বিজয় বলল, তাই বলুন মিস্টার বোস, আপনার মুখে ঘটনাটা শোনবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে উঠেছি। মিস্টার বোস একটু মৃদু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, তাই হোক, আমার কাহিনী আপনারা শুনুন। মিস্টার বোস স্বপ্নময় দৃষ্টিতে তাকিয়ে বললেন, এবার আমার কাহিনী আমি খুব সংক্ষেপে বলে যাব। প্রমাণ বিনা কোনো কথা বিশ্বাস করা যদি আপনাদের স্বভাব বিরুদ্ধ হয় তবে আমার কাহিনী হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি জানি আমার সেই আবিষ্কার কত বাস্তবময়। এই কাহিনী বলবার আগে প্রথমেই একজন শ্রেষ্ঠ আবিষ্কারকদের ফল আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব। সেই আমার পথপ্রদর্শক এবং গুরু। তার পথ অনুসরণ করেই আমি এই মৃত রাজ্যের সন্ধান পাই। প্রায় বছর 3 আগে আমি হাইতি দ্বীপের সমুদ্র তীরে একজন মৃতপ্রায় লোককে আবিষ্কার করি। লোকটার বেশভূষা শতচ্ছিন্ন, দেহ তার ভগ্ন এবং ক্ষত বিক্ষত। অনাহারে সে তখন মৃতপ্রায়। আমি তার কাছে গিয়ে তাকে সাহায্য করতে চাইলাম। লোকটা এতক্ষণ ভাষাহীন দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে কি ভাবছিল। আমার কথা শুনে সে আমার দিকে তাকালো। সেই উজ্জ্বল মায়াময় দৃষ্টিভরা চোখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। ধীরে ধীরে তার কাছে বসে তার পরিচয় জিজ্ঞাসা করলাম। লোকটা একটু ভেবে মৃদু হেসে বলল, আমার ডান দিকের পকেটে একটা ছোট ডায়েরি আছে, সেটা তুমি বের করে নাও। তোমার বেশভূষা দেখে বোধ হচ্ছে তুমি কোনো জাহাজে চাকরি করো। আমার দ্বারা যে কাজ সম্ভব হয়নি তা তোমার দ্বারা হতেও পারে। লোকটির কথাবার্তা শুনে এবং তার অবস্থা দেখে মনে হলো যে মৃত্যুর আর দেরি নেই। আমি তাকে বললাম, এভাবে থাকলে তুমি মারা পড়বে, একটু অপেক্ষা করো, আমি একটা গাড়ি নিয়ে এসে তোমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব, তার চিকিৎসায় তুমি অচিরেই সুস্থ হবে। লোকটা আমার কথা শুনে বাধা দিয়ে বলল, ডাক্তারের আয়ত্তের বাইরে চলে গেছি আমি, সুতরাং আমাকে বাঁচাবার কোনো চেষ্টাই সফল হবে না। মৃত্যু আমার হবেই, কিন্তু মরবার আগে আমি তোমায় একটা বিশাল মৃত রাজ্যের সন্ধান দিয়ে যাব। সেই জনহীন মৃত রাজ্যের প্রচুর ঐশ্বর্য ভোগ করবার কেউ নেই। আমি চাই পৃথিবীর মানুষ সেই কুবেরের ঐশ্বর্য ভোগ করুক। একটু থেমে সে বলল, এই নোট বইতে পথের সন্ধান দেওয়া আছে, কিন্তু তোমাকে একটা মারাত্মক বিপদ সম্বন্ধে সাবধান করে দিচ্ছি। অতলের সামুদ্রিক রাক্ষস সম্বন্ধে সতর্ক থেকো। তার কবলে পড়লে তোমার অবস্থাও হবে আমার মতন।
আমি তার হাত থেকে জীবিত ফিরে এলেও সে আমায় মরণ আঘাত করেছে। লোকটার কথা শুনে এবং তার ক্ষত বিক্ষত দেহের দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম। এর একটু পরেই সে মারা গেল। আমি দুঃখিত মনে তার সৎকারের ব্যবস্থা করে দিয়ে হোটেলে ফিরে এলাম। মৃতের ডায়েরিটা তখন আমার কাছেই ছিল, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি সে আমায় কোন রূপকথার রাজ্যের সন্ধান দিয়ে গেছে। হোটেলে এসে সেই ডায়েরিখানা পড়তে পড়তে আমি অতিমাত্র আশ্চর্য হলাম। লোকটাকে প্রথমে পাগল বলেই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি যে কোনো লোকের চাইতে সে অনেক জ্ঞানী। ডায়েরিখানাতে সন্ধান দেওয়া ছিল সমুদ্র গর্ভের এক প্রাচীন অজ্ঞাত রাজ্যের এবং অধুনা লুপ্ত সেই রাজ্যের অধিবাসীদের নির্মিত এক বিরাট স্বর্ণ মন্দিরে। একটু চুপ করে থেকে মিস্টার বোস বললেন, এর পরের কাহিনী আমি সংক্ষেপে ব্যক্ত করব। সেই ডায়েরিখানা পাওয়ার পর আমি পাগল হয়ে উঠলাম, কিন্তু একা সে রাজ্যের সন্ধান করব কি করে তা বুঝতে পারলাম না। শেষে আমার এক বন্ধুর শরণাপন্ন হয়ে তার কাছে সব কথা বলে তার সাহায্য প্রার্থনা করলাম। এই বন্ধুই ক্যাপ্টেন হ্যাচিনসন। ক্যাপ্টেন তার জাহাজ এবং লোকজন নিয়ে আমায় সাহায্য করতে প্রতিশ্রুত হলো। তারপর একদিন সমস্ত জোগাড় যন্ত্র সমাপ্ত করে আমরা সেই ডায়েরির নির্দেশ মতো আমরা এক জায়গায় এসে নোঙর করলাম। মেপে দেখলাম আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি সেখানে সমুদ্রের গভীরতা খুব বেশি নয়। তখন আমরা পূর্ণোদ্যমে কাজ শুরু করলাম, কিন্তু যে কবারই আমাদের জাহাজ থেকে সমুদ্রের নিচে সন্ধান নেবার জন্য লোক নামানো হলো, প্রত্যেকবারই অতি অদ্ভুতভাবে তাদের সঙ্গে জাহাজের লোহার শিকলের বন্ধন ছিন্ন হয়ে গেল। জলে নেমে কেউ আর জাহাজে ফিরতে পারল না দেখে আমরা ভীত হলেও নিরাশ হলাম না। শেষে আমরা জনা দশেক লোক অস্ত্রশস্ত্রে তৈরি হয়ে সমুদ্র গর্ভে অবতরণ করলাম। নাবিকদের মতো আমাদেরও বিপদ ঘটতে দেরি হলো না। নিচে নেমেই আমরা বিস্মিতভাবে দেখতে পেলাম আমরা দাঁড়িয়ে আছি ধ্বংসপ্রাপ্ত কোনো এক মৃত নগরীতে। এই নগরী কোন যুগের বা কোন কালের মানব সভ্যতার অবদান তার উত্তর আমি দিতে পারবো না। তবে যতদূর অনুমান হয় তাতে মনে হয় আজ যেখানে উত্তাল সমুদ্র দেখছি তখন সেটা ছিল বৃক্ষলতা ও ফল ফুলে ভরা সুন্দর পৃথিবীর একটা অংশ। পথঘাট, দালান, ছোটখাটো মন্দির ইত্যাদি ধ্বংসপ্রাপ্ত হয়ে অতীতের কোনো এক সুসভ্য লুপ্ত জাতির গৌরব ঘোষণা করছে। কিন্তু সবচেয়ে বিস্মিত হলাম কিছু দূরে এক বিশাল কারুকার্যময় মন্দির দেখে। সেটা ধ্বংসপ্রাপ্ত না হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মনে হলো ধূসর বর্ণের কোনো পদার্থ দ্বারা সেটা তৈরি, কিন্তু তার কাছে গিয়ে আমাদের এই ভ্রম দূর হলো। মন্দিরটা ধাতুতে তৈরি এবং সেই ধাতু আর কিছু নয়, খাঁটি সোনা। বহু শতাব্দী পূর্বে নির্মিত এক বিশাল স্বর্ণ মন্দিরের সামনে বিংশ শতাব্দীর মানুষ আমরা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। যে লুপ্ত জাতি এই বিশাল এবং অপূর্ব কারুকার্যময় স্বর্ণ মন্দির নির্মাণ করতে পারে, তাদের ঐশ্বর্য এবং কারুশিল্পের জ্ঞান এবং অধিকার দেখে আমরা মোহগ্রস্ত হলাম। কিন্তু এই ভাব আমাদের বেশিক্ষণ স্থায়ী হলো না। এক প্রচণ্ড এবং অতর্কিত বিপদে আমরা ছত্রভঙ্গ হলাম। হঠাৎ মন্দিরের ভেতর থেকে কতগুলি প্রাণী বেরিয়ে এসে আমাদের আক্রমণ করলো। তারা তাদের লম্বা লম্বা শুঁড়ের দ্বারা কয়েকজন নাবিককে ধরে নিয়ে মন্দিরের অন্ধকারময় অভ্যন্তরে অদৃশ্য হয়ে গেল। বাকি কয়েকটা আমাদের তাড়া করল। সমুদ্রের তলদেশে অক্টোপাসের দ্বারা আমরা যে এভাবে আক্রান্ত হব তা আশা করিনি। ধারালো কুড়ালের সাহায্যে আমরা তাদের শুঁড়গুলো যথাসম্ভব দেহ থেকে বিচ্ছিন্ন করে পরিশ্রান্ত হয়ে পড়লাম।
তখন পলায়ন ভিন্ন উপায় না দেখে আমরা জ্ঞান শূন্য হয়ে জাহাজ থেকে যে স্থানে অবতরণ করেছিলাম সেদিকে ছুটে চললাম। তারপর কিভাবে যে সে যাত্রা উদ্ধার লাভ করে আমরা কয়েকজন জাহাজে ফিরে এলাম তা একমাত্র ভগবানই জানেন। তখন বুঝতে পারলাম এর আগে অবতরণকারী নাবিকদের মৃত্যুর কারণ। অক্টোপাসের আক্রমণে এবং আকর্ষণে লোহার সুদৃঢ় শিকল ছিন্ন হয়েছিল। এরপর থেকেই শুরু হলো আসল বিষয়ের সূত্রপাত। কুবেরের ঐশ্বর্য আবিষ্কার করে একলা তা ভোগ করার আশায় ষড়যন্ত্র আরম্ভ হলো। কিন্তু এত গোপনীয়তা শুরু হলো যে আমি সেই বিশ্বাসঘাতকদের সন্ধান জানতে পারলাম না। তারপর একদিন রাত্রে ডিনামাইটে আগুন লাগিয়ে জাহাজ ডুবিয়ে দেওয়া হলো। বিশ্বাসঘাতকদের দল একখানা মাত্র বোট লুকিয়ে রেখে বাকি সব বোটগুলো আগেই ধ্বংস করেছিল। তাদের উদ্দেশ্য ছিল তারা ছাড়া এই গুপ্ত রহস্য জানা কোনো লোক যেন জীবিত না থাকে। আমি এরকম একটা কিছু ঘটবে তা আগেই টের পেয়েছিলাম। সুতরাং এই স্থানের নির্দেশ আমার সংগৃহীত একটা মূর্তির গায়ে খোদাই করে রেখেছিলাম, ভবিষ্যতে প্রয়োজন হতে পারে ভেবে। তারপর সেই ডায়েরিখানা সমুদ্র গর্ভে বিসর্জন দিয়েছিলাম, যাতে সেটা থেকে বিশ্বাসঘাতকদের দল পথের সন্ধান না পায়। জাহাজ ডুবির পর মৃত্যুর অপেক্ষায় সমুদ্রে ভাসতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম কুইলো একটা কাঠের তক্তাকে আশ্রয় করে ভেসে চলেছে। সে আমাকে তাতে আশ্রয় গ্রহণ করতে অনুরোধ করল, কিন্তু আমি জানতাম যে তাহলে দুজনেরই মৃত্যু ঘটবে, কারণ সামান্য একটা কাঠ দুজনের ভার সহ্য করে ভেসে থাকতে পারবে না। আমি কুইলোকে ধন্যবাদ দিয়ে ভগবানকে স্মরণ করতে লাগলাম। কিন্তু নিয়তি আমার মৃত্যু এভাবে লেখেনি বলেই হোক, অথবা পরমেশ্বরের কৃপাতেই হোক, একটা জলের বড় পিপা ভাসতে ভাসতে আমার কাছে এসে উপস্থিত হলো। দেখতে পেলাম তার উপর একটা লোক মৃতপ্রায় হয়ে পড়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে চিনতে পারলাম সে জাহাজের ফার্স্ট অফিসার জনসন। সেই ভেলা আশ্রয় করে প্রায় 2 দিন পর আমরা ভাসতে ভাসতে মৃতপ্রায় হয়ে একটা দ্বীপে এসে লাগি। তারপর সেখান থেকে কিছুদিন পর কপরদক্ষিণ ভিখারির বেশে একটা জাহাজের ক্যাপ্টেনের দয়াতে এডেনে এসে হাজির হই। সমুদ্রবক্ষে ভাসতে ভাসতে যখন কুইলোর দেখা পেয়েছিলাম, তখন আমি তাকে আমার নোট বই এবং সেই দেব মূর্তিটা তার হাতে দিয়ে অনুরোধ করি যে সে যদি সে যাত্রা রক্ষা পায় তবে ওই দুটো জিনিস যেন আমার ছেলের কাছে পৌঁছে দেয়। সে আমার কথায় সম্মত হয়ে সেই দুটো জিনিস গ্রহণ করেছিল বটে, কিন্তু নোট বইখানা মাত্র সে বিমলের কাছে পৌঁছে দিয়েছিল। ওই দেবমূর্তির দ্বারা আবার কোনো সর্বনাশ উপস্থিত হতে পারে ভেবে সে সেখানা বিমলের কাছে পৌঁছে দেয়নি। এরপর জনসন সন্ধান নিতে নিতে পিটার কুইলোকে আবিষ্কার করে সমস্ত কথা জানতে পারল। সেই দেবমূর্তিটা হস্তান্তরিত না করায় জনসন পিটার কুইলোকে ভুল বুঝল এবং সে গোপনে বিমলকে ওই দেবমূর্তির সন্ধান এবং জাহাজ ডুবির সমস্ত কথা জানিয়ে দিল। বিমল যখন আমার সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল সে সময় এডেনে হঠাৎ আমি পিটার কুইলোর খোঁজ পাই। কিন্তু আমার ভয় হলো যে পিটার কুইলোর দোকান থেকে ওই মূর্তিটা সংগ্রহ করতে গেলে হয়তো আমি শত্রুর নজরে পড়তে পারি এবং তাহলে আমার সংগৃহীত ওই মূর্তির রহস্য প্রকাশ হয়ে পড়বে। কি করব চিন্তা করছি, ঠিক এমন সময় দেখা হলো ডক্টর ব্যানার্জির সঙ্গে। তার সাহায্যে আমি কৌশলে ওই মূর্তিটা হস্তগত করলাম। আমার জীবিত থাকার সংবাদও প্রকাশ হলো না। তারপর আমার দেখা হয় জনসনের সঙ্গে। তার সঙ্গে পরামর্শ করে ঠিক করি যে আমাদের বিপক্ষকে ফাঁকি দিয়ে আমরা আবার রওনা হব সমুদ্র যাত্রায়। এই সংকল্প করে আমি এবং জনসন ফিরে আসি এখানে। কিন্তু শত্রুপক্ষকে আমরা ফাঁকি দিতে পারলাম না।
তারা পথের নির্দেশ দেওয়া সেই মূর্তির সন্ধানে ফিরতে লাগলো এবং অতি অদ্ভুতভাবে বিমল এবং কুইলোর কথাবার্তায় তারা সেই মূর্তির সন্ধানও পেয়ে গেল। তারপরে সবকিছু ব্যাপারই আপনারা প্রত্যক্ষ করেছেন। মিস্টার বোস তার কাহিনী শেষ করলেন। শ্রোতাদের মনে হলো তারা যেন এতক্ষণ সিন্দবাদ নাবিকের মতোই কোনো কাল্পনিক গল্প শুনছিলেন। ভবেশ প্রথমেই সেই নিস্তব্ধতা ভঙ্গ করে বলল, এবার আপনাদের সেই পরবর্তী অভিযানে আমাদের সঙ্গে নিতে প্রস্তুত আছেন মিস্টার বোস? মিস্টার বোস মৃদু হেসে বললেন, আপনাদের কোনো অসুবিধা বা আপত্তি না থাকলে সানন্দেই আমি আপনাদের গ্রহণ করব। আমাদের অভিযানে আপনাদের সাহায্য আমার পক্ষে একান্ত সৌভাগ্য ছাড়া আর কিছুই মনে হবে না। ভবেশ উৎসাহিত হয়ে বললে, আপনাকে অশেষ ধন্যবাদ মিস্টার বোস। তাহলে এরপর অভিযানকারী ব্যক্তিদের ভেতরে আমাদের দুজনের নাম দুটো যোগ করতে ভুলবেন না যেন। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক। এরপরে আরো একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।